যে বিষয়গুলো আছে, যেমন ইউরিন ফরমেশন, রোল অফ কিডনি ইন অসমোরেগুলেশন, অর্থাৎ অসমোরেগুলেশনের নিয়ন্ত্রণে বা অসমোরেগুলেশনের কিডনি কি ভূমিকা রাখছে, রেনাল রেগুলেশন অফ পিএইচ, পিএইচ নিয়ন্ত্রণে বৃক্ষ ভূমিকা কি, বা এসিড এবং ক্ষারের সাম্যতা রক্ষায় বৃক্ষ কি ভূমিকা রাখছে সে বিষয়ে আলোকপাত করব। আরো কথা বলবো রক্তে সোডিয়ামের মাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সে বিষয়টি নিয়ে। তো চলো প্রথমে আমরা ইউরিন ফরমেশনটা দেখি। ইউরিন ফরমেশন একটি জটিল বিষয়, এবং এটা কোনো একটি বিষয় না, এটার সাথে কিন্তু একাধিক বিষয় জড়িত রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একাধিক ঘটনা ঘটছে, একাধিক ঘটনার মাধ্যমে ইউরিনটা ফরমেশন হচ্ছে। তোমরা যদি একটু দেখো আমাদের কিডনিটা কিন্তু যে ডিজাইনটা, আর্কিটেকচারাল যে ডিজাইনটা, সেটা কিন্তু বেশ জটিল, এবং এই জটিল অর্গানটার মূল কাজটি কিন্তু হচ্ছে কি ইউরিন ফরমেশন করা। এখন এই ইউরিন ফরমেশনের মাধ্যমে শুধু আমাদের দেহ থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্যগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে না, এর সাথে সাথে কিন্তু আমাদের দেহের মধ্যে পানি সম্মত নিয়ন্ত্রিত হচ্ছে, বিভিন্ন পুষ্টি উপাদান যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আবার পুনঃশোষিত হচ্ছে, এসিড ক্ষারের সাম্যতা বজায় থাকছে, আমাদের রক্ত বিশোধন হচ্ছে, ফিল্ট্রেট হচ্ছে। তো চলো আমরা এই যে এতগুলো ঘটনা যে ঘটনার জন্য হচ্ছে সেই ইউরিন ফরমেশনের যে ধাপগুলো আছে সেগুলো একটু দেখে নিই। ইউরিন ফরমেশনটা তিনটা ধাপে সংগঠিত হয়। প্রথমটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রবণ, এবং তারপরটি হচ্ছে টিউবুলার নির্বাচিত পুনঃশোষণ, এবং 3 নম্বর হচ্ছে সক্রিয়করণ এবং নতুন বস্তু সংযোজন। তো চলো আমরা অতি সূক্ষ্ম পরিস্রবণটা দেখি। আমরা ফিল্ট্রেশনটা জানি, আমরা ফিল্ট্রেশন কি, ফিল্ট্রেশন হচ্ছে পরিস্রাবণ বা পরিশ্রুত হয়। আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে যখন কোনো কলয়েড জাতীয় মিশ্রণ হতে ক্রিস্টালয়েড উপাদান যেগুলো থাকে সে উপাদানগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে বের করে দেওয়া হয় বা পরিস্রাবণটি সম্পন্ন করা হয়, তখন সেই পরিস্রাবণটাকে বলা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। এখানে আমি অতি সূক্ষ্ম পরিস্রাবণ বলার সাথে সাথে যে চাপের কথা বললাম সেই চাপগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ, বা তোমরা যেটাকে বলো আমরা বলি উদস্থিতি চাপ। তারপর রয়েছে এখানে রয়েছে তোমার অঙ্কোটিক প্রেসার বা কলয়েডাল অসমোটিক প্রেসার। এই উদস্থিতি চাপটা আবার দুই ভাগে বা আমরা দেখতে পাই দুই জায়গায়। একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে, যেটাকে আমরা পিজি দ্বারা চিহ্নিত করলাম, এবং অন্যটি হচ্ছে বাউমেন্স ক্যাপসুলের অবকাশে যে উদস্থিতির চাপ রয়েছে সেটি। এবং কলয়েড অসমোটিক প্রেসারটা যেটা আসলে যে রক্তে যে প্লাজমাতে যে প্রোটিন যে রয়েছে সেই প্রোটিন গুলো থেকে যে চাপটা আসছে সেটাকে বলা হচ্ছে কলয়েড অসমোটিক চাপ বা অঙ্কোটিক প্রেসার। এখন এই তিনটি চাপের সমন্বয়ে কিন্তু কি হচ্ছে, একটা কার্যকর পরিস্রাবণ চাপটার প্রতিষ্ঠিত হচ্ছে। এই কার্যকর পরিস্রাবণের চাপের কারণে কিন্তু এইটার কারণে কিন্তু কি হচ্ছে, আমাদের প্লাজমা থেকে, অর্থাৎ গ্লোমেরুলাস প্লাজমাকে ফিল্ট্রেট করে প্রাথমিক মূত্র যেটা বা প্রাইমারি ফিল্ট্রেট বা আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা বলছি সেটা বের করে দিতে পারছে। এখন সচরাচর বা স্বাভাবিকভাবে গ্লোমেরুলারের যে চাপটা থাকে সেটা হচ্ছে 45 মিলিমিটার পারদ-চাপ, এবং যেটা বোমেন্স ক্যাপসুলে থাকে সেটি হচ্ছে 10 মিলিমিটার পারদ-চাপ, আর সিওপি বা অঙ্কোটিক প্রেসারটা হচ্ছে 25 মিলিমিটার পারদ-চাপ। এখন এটাকে যদি আমরা একটু সমীকরণে ফেলছি তাহলে দেখছি 10 মিলিমিটার পারদ-চাপ। এই পারদ-চাপটি হচ্ছে কার্যকর পরিস্রাবণ চাপ, এবং অর্থাৎ ফিল্ট্রেশন হওয়ার জন্য সবচেয়ে অনুকূল। এর চেয়ে বেশি হলে ফিল্ট্রেশনের হার বেড়ে যাবে, এর চেয়ে কম হলে ফিল্ট্রেশনের হারটা কমে যাবে। আমরা এই চাপগুলো নিয়ে আরেকটু কথা বলবো একটা ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা
অতি সূক্ষ্ম পরিশ্রবণের যে বিষয়টি আমরা আগে আলোচনা করেছি, যখন আমরা গ্লোমেরুলাসের গঠন নিয়ে আলোচনা করেছি, সেই সময় এটা আমরা আলোচনা করেছি। তো এখন অতি সূক্ষ্ম পরিশ্রবণটা আমরা দেখি। আলট্রাফিল্ট্রেশন ব্যারিয়ারের মধ্যে দেখতে পাচ্ছ কি কি আছে, তোমরা নিশ্চয় মনে আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেনেস্ট্রেশন, অর্থাৎ এন্ডোথেলিয়াম, রক্তের যে রক্ত রক্তর ভেসেল বা আমরা যে রক্তনালী বলি, রক্তনালীর ভেসেলের মধ্যে যে ছিদ্রগুলো আছে সেগুলোকে ফেনেস্ট্রা বলে, ছিদ্র বলে। এবং গ্লাইকোক্যালিক্স এর কথা নিশ্চয়ই মনে আছে। এই গ্লাইকোক্যালিক্স সেলে থাকার কারণে কিন্তু সেলের পাশে কিন্তু এই যে এরকম নেগেটিভিটি, আমি নেগেটিভ দিচ্ছে, এরকম নেগেটিভিটি থাকে, যার ফলে কিন্তু কি হচ্ছে আমরা আগেও জেনেছি। যখন আমি আবারও বলছি, যখন আমি গ্লোমেরুলাসের গঠনটা পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে আমি এই গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন ব্যারিয়ার সম্পর্কে বিস্তারিত বলেছি। তারপরে তোমাদের মনে করার সুবিধার্থে আবার একটু দেখাচ্ছি। এই গ্লাইকোক্যালিক্স এর মধ্যে এরকম নেগেটিভ চার্জ থাকে, যার কারণে যেসব উপাদান নেগেটিভ চার্জ বহন করে সেগুলো কিন্তু গ্লাইকোক্যালিক্স পার হতে পারে না, বা খুব ধীরে পার হতে পারে। আবার যেগুলো পজিটিভ আয়ন যুক্ত বস্তু, যেমন ধরো কোনো একটা যদি পজিটিভ আয়ন যুক্ত বস্তু থাকে, সেটা কিন্তু কি খুব দ্রুত পার হতে পারে। এরপরে আসো, এটা তো বললাম, এটা হচ্ছে ফেনেস্ট্রা গুলো হচ্ছে রক্তর ভেসেলের যে আবরণীতে যে ছিদ্রগুলো আছে সেটা। এবং এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের আমরা সেকেন্ড যে ফিল্ট্রেশন ব্যারিয়ার, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের ব্যারিয়ার। এবং এইখানে দেখো আরেকটা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে পুরো সাইডের পেরিসেল প্রসেস, যেটা ফুড প্রসেস বা আমরা যেগুলোকে পেরিসেল বলছি, এটা হচ্ছে পেরিসেল। পেডিসেলকে বোঝানো হয়েছে পেডিসেল এটা। তো এখন আসো এই এখানে আমরা আরেকটা জিনিস দেখছি, যেটা হচ্ছে সিল্ড ডায়াফ্রাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিল্ড ডায়াফ্রামটা কি, এটা আমরা বলেছি। সিল্ড ডায়াফ্রামটা হচ্ছে আসলে একটা বলতে পারো একটা সেল মানে একটা কন্ট্রাকশন বলতে পারো। এখানে পেরিসেল এবং অর্থাৎ আমরা যে পোরোসাইটের কথা বলেছি, পোরোসাইট এবং গ্লোমেরুলাস, কিন্তু পোরোসাইটের পেরিসেল কিন্তু গ্লোমেরুলাসকে একেবারে কি বলা যায়, গ্লোমেরুলাসের কোন সন্নিবিষ্ট ভাবে থাকে এই বেসমেন্ট মেমব্রেনের উপর। এখানে কি হয়, এই যে গ্লোমেরুলাসের এপিথেলিয়াম এবং পোরোসাইট, এই দুইটা সেল মানে একটা জায়গায় একটা সেল কন্ট্রাকশন বা কনজাংশন সৃষ্টি করে। এই সেল ডায়াফ্রামটা কিন্তু কি এই সিলটা, অর্থাৎ দুইটা পেরিসেলের মাঝখানে যে বেসমেন্ট মেমব্রেন যেভাবে উন্মুক্ত হচ্ছে, সে সিলটাকে কিন্তু কি করে কভার করে রাখে। এই এই সিল ডায়াফ্রামের তাহলে কাজটা কি, এর কাজটা হচ্ছে স্টেবিলিটি রক্ষা করছে, আর এই যে পুরো ঘটনাটার স্টেবিলিটিটা রক্ষা করছে। তারপর কিন্তু কি বিভিন্ন ম্যাক্রোমলিকিউলকে ফিল্ট্রেট করতে সহায়তা করছে। আমি যেহেতু তোমরা বারবার সেল ডায়াফ্রামটা দেখো, ফিল্ট্রেশন সেল দেখো, আমি আবার শুধু তোমাদের জিনিসগুলো ট্রামগুলোর সাথে তোমরা পরিচিত হওয়ার জন্য এগুলো আবারও রিপিট করলাম। তো আসো এখন দেখি আমরা, এই যে আবারও দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তারপরে এই যে পোরোসাইট মেসেঞ্জার সেল, যে সেলটা কিন্তু এটা হচ্ছে কন্ট্রাক্টাইল প্রপার্টি, এই সেলের প্রপার্টিটা হচ্ছে কন্ট্রাক্টাইল। এবং এরা কিন্তু কি করতে পারে, এরা ফেগোসাইটিক নেচারের, কন্ট্রাক্টাইল, আর তারপর হচ্ছে এরা ফেগোসাইটিক নেচারের হয়ে থাকে। এবং দেখো এই যে এই ফেনেস্ট্রেশনের মাঝখানে এখানে সেল ডায়াফ্রাম থাকে। তারপরে দেখো এই যে ফুড প্রসেস গুলো দেখানো হচ্ছে, বেসমেন্ট মেমব্রেন দেখানো হচ্ছে, এই পুরো সাইড, এই তিনটা ব্যারিয়ার পার হয়ে কিন্তু কি হচ্ছে, ফিল্ট্রেট গুলো কোথায় যাচ্ছে, বার্নেস ক্যাপসুলার স্পেসে যাচ্ছে। এই তিনটা ফিল্টার যেগুলোকে একসাথে বলা হচ্ছে এন্ডোথেলিয়াম ফিল্ট্রেশন মেমব্রেন, একসাথে তিনটাকে। চলো আমরা আলট্রা ফিল্ট্রেশন সম্পর্কে একটা ভিডিও দেখে নিই। এই ভিডিওটা দেখলে আমার মনে হয় তোমাদের আলট্রা ফিল্ট্রেশন সম্পর্কে যে ধারণাগুলো আছে সেগুলো আরো ক্লিয়ার হবে। এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে
এই যে অ্যাপারেন্ট, এটা পুরো জিনিসটা আমি যে এতক্ষণ যে তোমাদেরকে বললাম আলট্রা ফিল্ট্রেশন ব্যারিয়ার, এটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন ব্যারিয়ারটাই দেখানো হচ্ছে। এটাকে একটা ছাঁকনির সাথে আমরা তুলনা করলে এবং ছাঁকনির মধ্যে যদি কিছু সবজি সিদ্ধ পানি সহ রাখি তাহলে দেখবে সব কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে না ছাঁকনির মাধ্যমে। যে ছিদ্রগুলো যেই পরিমাণ ফিল্ট্রেট হতে দিচ্ছে যে বস্তুগুলোকে, সেগুলো কিন্তু কি হচ্ছে, ফিল্ট্রেট হচ্ছে। এখন এই যে আমাদের কিডনির ক্ষেত্রে অর্থাৎ গ্লোমেরুলাস 1.8 ন্যানোমিটার অবধি, যে ছোট যেগুলো 8 ন্যানোমিটারের ছোট গুলোকে ফিল্ট্রেট করে, কিন্তু 3.6 ন্যানোমিটারের বড় যেগুলো যেমন হিমোগ্লোবিনকে ফিল্ট্রেট করে না। এই যে ফিল্ট্রেশন ব্যারিয়ার আমি বলেছিলাম তোমাদেরকে, এখানে আরেকটু সুন্দরভাবে দেখানো হচ্ছে। এটা যদি আমাদের রক্ত ভেসেল হয়ে থাকে, রক্তের ভেসেলের এই যে ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো হচ্ছে ফেনেস্ট্রেশন। এটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন যেটা, সেটা বেসমেন্ট মেমব্রেনের উপরে কিন্তু কি থাকছে, এই যে পোরোসাইট, একটা মনোস্টার লাইক পোরোসাইটটা পেরিসেল নিয়ে একেবারে আবৃত করে রাখছে, এবং ফাঁকে ফাঁকে ওই যে বেসমেন্ট মেমব্রেনের যে ছিদ্রটা দিতে পেরিসেলের মাধ্যমে সেটাকে কিন্তু কভার করে রাখছে। তো এই তিনটা মিলেই কিন্তু কি হচ্ছে, পুরো যে আমরা যে আলট্রা ফিল্ট্রেশন ব্যারিয়ার বলছি, সেই আলট্রা ফিল্ট্রেশন ব্যারিয়ারটা। তো এখন দেখি এরপরে আমরা একটু জেনে নিই। এই যে এখানে দেখো তিনটা প্রেসারের কথা আমি বলেছিলাম। একটা প্রেসার হচ্ছে এই যে নিচের দিকে যেটা আসছে, সেটাকে বলা হচ্ছে তোমার গ্লোমেরুলার, অর্থাৎ গ্লোমেরুলার যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে, সে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা। আর এটা হচ্ছে অঙ্কোটিক প্রেসারটা, এবং এটা হচ্ছে তোমার অবকাশের যে প্রেসারটা, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো এখন আসলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আসলে আমরা তো মুখে বলছি এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি, একটু আমরা দেখে। এটা হচ্ছে অনেকটা বেলুনের ভেতরে যদি কোনো গরম বাতাস বা বাতাস থাকে, সে বাতাসটা কিন্তু বেলুনকে কি করে, পুশ করে, ধাক্কা দেয়, চাপ দেয়, ঠিক তেমনি ক্যাপিলারিতেও কিন্তু কি দিচ্ছে, চাপ দিচ্ছে, এবং এক সময় ফিল্ট্রেট গুলো বেরিয়ে আসছে। অন্যদিকে অঙ্কোটিক প্রেসারটা কি, সে অঙ্কোটিক প্রেসারটা হচ্ছে পুলিং করছে যেন, অর্থাৎ এটা আসলে প্রোটিনের কারণে হয়ে থাকে, এবং এটার ধরনটা হচ্ছে কোনো কিছু ভেতরে টেনে নেওয়ার মতো। তো এখন এই দুইটা প্রেসার, এটা আর এটা, এই দুইটা প্রেসার কিন্তু মানে ফিল্ট্রেট গুলোকে আসতে বাধা দিচ্ছে, আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার কিন্তু আহ বের করে দিচ্ছে। এই দুইটা প্রেসার একসাথে মিলে হচ্ছে যে হাইপোথিসিসটা যে কাজ করছে, সে হাইপোথিসিসটাকে বলা হচ্ছে স্টার্লিং প্রসেস বা স্টার্লিং হাইপোথিসিস। তো আশা করি তোমরা বুঝতে পারছো হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কিরকম, অঙ্কোটিক প্রেসারটা কিরকম, এবং এই প্রেসার গুলো কিভাবে কাজ করছে ফিল্ট্রেট গুলো বের করে দিতে। তো চলো আমরা এখন দেখি যে আসলে এই যে অতি সূক্ষ্ম পরিস্রবণের ফলে যে পরিশ্রুত আসছে, সে পরিশ্রুত পরবর্তীতে কি হচ্ছে। এর আগে আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমাদের দেহে কিন্তু প্রতি মিনিটে 125 ml পরিশ্রুত তরল জমা হচ্ছে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হচ্ছে ক্যাপসুলার স্পেসে। এই পরিশ্রুত তরলের পরিমাণ আমি যদি দৈনিক হিসেবে বলি, ডেইলি এটা 170 লিটার। চিন্তা করতে পারো, বিরাট একটা আয়তনের গ্লোমেরুলাস ফিল্ট্রেট আমাদের ক্যাপসুলার স্পেসে জমা হচ্ছে। কিন্তু এই এই পুরো ফিল্ট্রেটটা কিন্তু রক্ত থেকে বা আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে না। প্রায় 80 ভাগ ফিল্ট্রেট কি হয়ে যাচ্ছে, আবার পুনঃশোষিত হচ্ছে, 80% উপরে, এবং একটা হাইপারটোনিক ইউরিন তৈরি হচ্ছে। তোমরা হাইপারটোনিক, অ্যাসিটোনিক, হাইপোটোনিক নিশ্চয়ই এই টার্ম গুলো জানো। তো এখন এটা কারা, কে করছে, এই যে ফিল্ট্রেট, এত এত ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্টার যে এতগুলো ফিল্ট্রেট বস্তু তৈরি করলো, এই ফিল্ট্রেট কে আবার এখান থেকে যে পুনঃশোষণটা হচ্ছে, সেই নির্বাচিত পুনঃশোষণটা হচ্ছে আমাদের বৃক্কের যে টিউবিউল আছে, সেই টিউবিউল গুলো দ্বারা সেটা আবার পুনঃশোষিত হচ্ছে। এই পুনঃশোষণের জন্য বৃক্কের টিউবিউল গুলোতে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন এখানে আমরা বৃক্কের টিউবিউল গুলোতে ব্রাশ বর্ডার সহ মাইক্রোভিলাই দেখি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ব্রাশ বর্ডার, এই যে এইভাবে এরকম থাকে, বা আমি আর একটু তোমাদের যদি দেখাই, এইভাবে এভাবে থাকে, এবং এখানে কতগুলো মাইক্রোভিলাই থাকে। এইগুলি হচ্ছে কি ব্রাশ বর্ডার যুক্ত মাইক্রোভিলাই।
তো এটা তোমরা আমাদের ইন্টেস্টাইনও দেখেছো। তো এখন নিশ্চয় বলতে পারবে কেন মাইক্রোবিয়াল থাকছে, মাইক্রোবিয়াল যুক্ত বাস প্রোডাক্ট থাকছে। আসলে এর ফলে কি হচ্ছে, আমাদের শোষণ তলটা, বৃক্ষের যে শোষণ তলটা কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং অপর দিকে ব্যাসাল চ্যানেল থাকছে। ব্যাসাল চ্যানেল হচ্ছে, এটা হচ্ছে দুইটা কোষের মাঝখানে, ধরো একটা সেল এবং একটা সেলের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই দিকে এটাই কিন্তু কি ব্যাসাল চ্যানেল বলা হয়। এই দিকটাতে ব্যাসাল চ্যানেল থাকায় ফাঁকা জায়গার মধ্যে ঘন সন্নিবিষ্ট যে কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এর ফলে কিন্তু পুরো এই বৈশিষ্ট্যের কারণে শোষণ তলটা বৃদ্ধি পাচ্ছে। এবং ঘন সন্নিবিষ্ট ভাবে কিন্তু কি থাকছে, কৌশিক জালিকা থাকছে। আর এই পুরো অর্থাৎ শোষণের জন্য যে এখানে বিভিন্ন ধরনের শোষণ হচ্ছে, সক্রিয় পরিবহন হচ্ছে, আয়নগুলোর ক্ষরণ হচ্ছে, যার ফলে অনেক শক্তির প্রয়োজন হচ্ছে। যেহেতু অনেকগুলো এটিপি খরচ হচ্ছে এবং এই এটিপি আমরা অনেক এটিপি তৈরি খরচ হচ্ছে, এটিপি এই কারণে এখানে কিন্তু কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটাও কিন্তু কি অনেক বেশি। এই যে আমি এত বড় একটা বললাম যে আমাদের দেহে কিন্তু প্রচুর পরিমাণে ফিল্ট্রেট বস্তু জমা হচ্ছে, কিন্তু রেচন নালী দিয়ে এগুলো যেতে যেতে এখানে কিন্তু কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে, যার ফলে এই বিশাল ফিল্ট্রেটের পরিমাণটা আবার রক্তে পুনঃশোষিত হচ্ছে। আমরা একটু দেখি যে উপাদানগুলো পুনঃশোষিত হচ্ছে, সেগুলোর মধ্যে আমি অনেকগুলো উপাদানই পুনঃশোষিত হয়, তার মধ্যে আমি কয়েকটি উপাদান তোমাদেরকে বলছি। যেমন প্রোটিন, তোমরা হয়তো বলতে পারো প্রোটিন তো গ্লোমেরুলার ফিল্টারে থাকে না, তাহলে এটা আসলো কোথায়? আসলে খুব অল্প পরিমাণে প্রোটিন গ্লোমেরুলার ফিল্ট্রেটে আসে, কিন্তু সেটা আবার কি হচ্ছে, সেটা প্রক্সিমাল নালিকার মধ্যে যে এপিথেলিয়াল সেল আছে, প্রক্সিমাল নালিকার মধ্যে যে এপিথেলিয়াল সেল আছে, সে এপিথেলিয়াল সেলের মধ্যে তোমরা নিশ্চয় পিনোসাইটোসিস প্রক্রিয়াটা জানো। যেমন এটা যদি একটা সেল হয়, এই সেলের ভেতরে এরকম করে, অর্থাৎ এরকম করে একটা টিউবিল তৈরি হয়ে যায়, সেল প্রাচীরগুলো নিচের দিকে চলে আসে, টিউবিলটা তৈরি হয়ে যায় এবং এখানে কি মলিকিউল গুলো এভাবে ঢুকে যায়, প্রোটিন মলিকিউল গুলো পরে সেলে যায়। এইভাবে অর্থাৎ পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে পুরো যে প্রোটিন গুলো আছে সেই প্রোটিন গুলো দেহের ভেতরে প্রবেশ করে। গ্লুকোজ, আমাদের গ্লুকোজ কিন্তু সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রক্সিমাল নালিকা দ্বারা পরিশোষিত হয়। তোমরা নিশ্চয়ই সক্রিয় পরিবহন জানো। অর্থাৎ সক্রিয় পরিবহন হচ্ছে যেটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করছে, অর্থাৎ যেখানে যে পরিবহনের কারণে কি হচ্ছে, শক্তির প্রয়োজন হচ্ছে। আমরা জানি যে এরকম আমাদের সেল মেমব্রেনের মধ্যে কতগুলো চ্যানেল গেট আছে, সেই চ্যানেল গেটের মাধ্যমে কি করে আয়ন গুলো বা এখানে গ্লুকোজ কি হচ্ছে, পরিশোষিত হচ্ছে। এরপরে আসো পানি। পানি কিন্তু আমাদের প্রক্সিমাল নালিকা এবং যে আমাদের যে হ্যানলি লোব আছে, হ্যানলি লোবের নিম্নগামী বাহু দ্বারা ডিস্টাল নালিকা দ্বারা পরিশোষিত হচ্ছে। এই যে প্রক্সিমাল নালিকাতে পানির যে পরিশোষণ, সেটাকে বলা হয় অব্লিগেটরি রিঅবজর্পশন। কেন বলা হচ্ছে এটা? বলা হচ্ছে এই কারণে এখানে সোডিয়াম আয়ন যে সোডিয়াম আয়ন এখানে কি হয়, পরিশোষিত হয়। এবং এখানে আমি আরেকটা কথা বলি, যেহেতু প্রক্সিমাল নালিকাতে যে তরলটা আইসোটোনিক অবস্থায় থাকে, যখন সোডিয়াম আয়ন ঢোকে, সেই সোডিয়াম আয়ন ঢোকার পরে এটা কি হয়ে যাবে, এটা হাইপোটোনিক হয়ে যাবে। কিন্তু এই যে যাতে আইসোটোনিকটা থাকে, সেই আইসোটোনিক অবস্থায় থাকার জন্য সোডিয়ামের সাথে নিষ্ক্রিয়ভাবে কিছু অনেক পানি আমাদের প্রক্সিমাল নালিকাতে প্রবেশ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। আবার দেখো নিম্নগামী বাহু দ্বারা পানি কিভাবে পরিশোষিত হচ্ছে। আমরা বললাম যে যখন প্রক্সিমাল নালিকাতেই থাকে পানি, তখন সেটা কিন্তু আইসোটোনিক অবস্থায় থাকে। আবার এটা যখন আস্তে আস্তে নিচের দিকে আসে, তখন দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে কি যাচ্ছে, সোডিয়াম আয়ন প্রবেশ করছে। অর্থাৎ এই বাহুটাতে, অর্থাৎ ইউনালি হ্যান্ডেল লোপের যে নিম্নগামী বাহু, এখানে যখন সোডিয়াম আয়ন প্রবেশ করে, এটা আরেকটা কথা বলে রাখি, এই নিম্নগামী বাহুটা কিন্তু অনেক বেশি পারমিয়েবল, অর্থাৎ পানির জন্য ভেদ্য, অনেক বেশি ভেদ্য। এর ফলে কি হচ্ছে, অনেক পানি আমাদের রক্তে বের হয়ে যাচ্ছে, কোষে চলে আসছে, সোডিয়াম আয়ন প্রবেশ করে আর এখান থেকে কি করছে,
পানিটা বের হয়ে যাচ্ছে। এভাবে নিম্নগামী বাহিনীতে পানিটা পরিশোষিত হয়। এবং আমরা যে বলি হ্যানলি লুপের কাজটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সৃষ্টি করা। এই যে আইসোটোনিকটা এখানে যেতে যেতে কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে হাইপারটোনিক এভাবে ঘনত্বটা বৃদ্ধি পায়। আবার এইদিকে বলে রাখি যে আরোহী যে বাহুটা, অ্যাসেন্ডিং বাহুটা কিন্তু পানির জন্য অবেদ্য। এই অবেদ্য পানি পার হয়ে এখানে কিন্তু কি হচ্ছে, আবার ডিস্টাল নালিকাতে যখন অ্যান্টিডাইরেটিক হরমোন নিঃসরণ হয়, অর্থাৎ অ্যান্টিডাইরেটিক হরমোনের প্রভাবে কিন্তু কি পানি কি হয়, এখানে পানি অ্যাবজর্ব হয়, আবার পানি বের হয়েও যায়। তো এখন সোডিয়াম আয়নের কথাই বলি। সোডিয়াম আয়ন সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রক্সিমাল নালিকা এবং ডিস্টাল নালিকাতে পরিশোষিত হয়। পটাশিয়াম আয়ন প্রক্সিমাল নালিকাতে পরিশোষিত হয়ে থাকে। এবং বাইকার্বনেটটা কিন্তু আমাদের পুরো বৃক্ক নালিকা জুড়ে কিন্তু পরিশোষিত হয়। এবং এটার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এটা কি, এখানে এই যে গ্রেডিয়েন্টটা, এটা দুই ভাবে হচ্ছে, ইলেকট্রিক্যাল অর্থাৎ চার্জ যুক্ত অবস্থার কারণে যে গ্রেডিয়েন্টটা হবে, সে কারণে এটা মানে এটা স্থানান্তর হতে পারে। এবং কেমিক্যাল গ্রেডিয়েন্টটা এখানে বলা হচ্ছে বাইকার্বনেটে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর কারণে যে ঘনত্বের নথিপত্র তৈরি হচ্ছে সেটা। তো এই কথাই বলতে পারি আমি তোমাদের বোঝার সময়, কেমিক্যাল গ্রেডিয়েন্ট, এটা যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা আসলে এটা হচ্ছে বিশেষ ধরনের একটা, কি বলতে পারো, বিশেষ ধরনের একটা সক্রিয় পরিবহন, বিশেষ ধরনের একটা সক্রিয় পরিবহন বলতে পারি আমরা। তো এখানে কিন্তু আরেকটা আরো অনেকগুলো কি আছে, অনেকগুলো উপাদান আছে যেগুলো পরিশোষিত হচ্ছে। যেমন অ্যামোনিয়া আছে, তারপর হচ্ছে তোমার ইউরিয়া। আমাদের যে ইউরিয়াকে, খুব মজার ব্যাপার, যে ইউরিয়া আমাদের দেহ থেকে বের করে দেওয়ার জন্য, অর্থাৎ ইউরিয়াকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু কি হচ্ছে, অনেক প্রসেস হচ্ছে। সে ইউরিয়া থেকে ইউরিয়ার 40% আবার কি হয়, পুনঃশোষিত হয়। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ইউরিয়াটা পরিশোষিত হচ্ছে। আমি একটু সংক্ষেপে বলি, এক কথায় বলি, এই ইউরিয়া পরিশোষণটা কিন্তু দরকার কার, পানি পরিশোষণকারী রিঅ্যাবজর্বের জন্য এই ইউরিয়া পরিশোষণটা দরকার হয়ে থাকে, সেই জন্য ইউরিয়া পরিশোষিত হয়। অ্যামোনিয়া, আরো অন্যান্য যে উপাদানগুলো আছে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ফসফেটের প্রায় 85% কিন্তু কি হয়, অ্যাবজর্ব হয়ে যায়। এরকম অনেক উপাদানই কিন্তু কি হচ্ছে আমাদের মানে বিক্রিয় নালিকাগুলো দ্বারা পুনঃশোষিত হচ্ছে। তো এখন আসো, আমি আরেকটু তোমাদের আরেকটু আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি কি কি পরিশোষিত হচ্ছে, কারণ আমি অনেকগুলো তো বলি নাই। যেমন ধরো, এই যে অংশটার মধ্যে এই আয়ন গুলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তোমরা একটা জিনিস মনে রাখবে, সোডিয়াম যেখানে পরিশোষিত হবে, এই যে সোডিয়াম যেখানে পরিশোষিত হবে, সোডিয়াম তো সক্রিয়ভাবে পরিশোষিত হয়, সোডিয়াম আয়ন যেখানে পরিশোষিত হবে, সেখানে কিন্তু ক্লোরাইড আয়নটা নিষ্ক্রিয়ভাবে ঢুকে যাবে, মানে পরিশোষিত হবে। তো সোডিয়াম আয়ন যেখানে, সেখানে কিন্তু ক্লোরাইড আয়নটা হবে। তারপরে এই যে দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ল্যাকটেট, এরকম আরো অনেক উপাদান এখানে দেখতে পাচ্ছ। এগুলো সব কিন্তু কি হচ্ছে, রেনাল টিউবওয়েল দ্বারা পরিশোষিত হচ্ছে। এখন আসো, সক্রিয় ক্ষরণ। আমাদের যে কিডনির যে সেলগুলো আছে, এখানে তো বিপাক সংঘটিত হচ্ছে। এই বিপাকের কারণে এখানে কি হচ্ছে, বিপাকের কারণে আহ বিপাক বস্তুর অনেকগুলো বিপাকীয় বস্তু তৈরি হচ্ছে। এই বিপাকীয় বস্তুর কারণে এখানে আমাদের যে বিভিন্ন মেটাবলিক উপাদানগুলো তৈরি হচ্ছে, সেই মেটাবলিক উপাদানগুলো কিন্তু এখানে ক্ষরিত হচ্ছে। এই ক্ষরণটার মধ্যে দেখে আমরা একটু দেখি প্রক্সিমাল নালিকাতে কি কি ক্ষরণ হচ্ছে। প্রক্সিমাল নালিকাতে এখানে তোমার সোডিয়াম হাইড্রোজেন আয়ন ক্ষরিত হচ্ছে, তারপর হচ্ছে নাইট্রোজেন অ্যামোনিয়াম ক্ষরিত হচ্ছে, জৈব অ্যাসিড ক্ষার। তারপর ডিস্টাল পেঁচানো নালিকাতে এই আয়নগুলো ক্ষরিত হচ্ছে। সংগ্রাহী নালীতে এই যে দেখতে পাচ্ছ, হাইড্রোজেন, অ্যামোনিয়াম, পটাশিয়াম আয়ন, এই ধরনের অনেক বস্তু কিন্তু কি হচ্ছে, ক্ষরিত হচ্ছে। তো এখন এই ক্ষরণটার কারণে এখানে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো সরাসরি ইউরিনের সাথে সংযুক্ত হয়ে দেহের বাইরে বের হয়ে যেতে পারছে। এখানে শুধু ক্ষরণ না, এখানে কিন্তু আবার নতুন নতুন কিছু বস্তুরও সংযোজন হয়ে থাকে। যেমন ধরো অ্যামোনিয়াম লবণ, যেহেতু এখানে
তোমরা এখানে কিন্তু আমাদের রেনাল টিউবুলের সেলগুলোতে হাইপোপোরিক যে অ্যাসিড সংশ্লিষ্ট হয়, আমি একটু লিখে দিচ্ছি। হাইপোপোরিক অ্যাসিড, এটা একটু নতুন ধরনের অ্যাসিড, তোমাদের হয়তো অপরিচিত হতে পারে। হাইপোপোরিক অ্যাসিডটা এটা সংশ্লেষিত হয়। তারপর হচ্ছে তোমরা জানো গ্লুটামাইন থেকে অ্যামোনিয়া সংশ্লেষিত হয়। এই কারণে এখানে কিন্তু কি হচ্ছে, হাইপোপোরিক অ্যাসিড সংশ্লেষণের সময় কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, বা গ্লুটামাইন থেকে যে অ্যামোনিয়া, এরকম একাধিক বস্তু থেকে অ্যামোনিয়া সংশ্লেষিত হয়। এই অ্যামোনিয়ামটা পরে এখানে যে তরলটা আছে, আর রেনাল টিউবুলের যে তরলটা আছে, সে তরলের অর্থাৎ লুমেনে যে তরলটা থাকে, তরলের সাথে বিভিন্ন ধরনের লবণ তৈরি করছে। আবার অজৈব ফসফেট, এই যে তরলের কথা বললাম, এখানে যে তরলটা আছে সেখানে বিভিন্ন অজৈব ফসফেট এইগুলোর সাথে মিলে তৈরি হচ্ছে, বিভিন্ন উপাদান তৈরি করছে। অর্থাৎ নতুন বস্তুর যে সংযোজনটা হচ্ছে, আমি এটাই বললাম এখানে। তারপর আসো আমাদের ইউরিনের কি কি থাকে, ইউরিন কম্পোজিশনের মধ্যে উপাদানের মধ্যে কি কি উপাদান আছে আমরা একটু দেখি। যে স্বাভাবিক অবস্থায় ইউরিনে কি কি উপাদান আছে, যেমন ধরো এখানে ক্লোরাইড আছে, তারপর সালফেট, ক্যালসিয়াম, ইনঅর্গানিক বিভিন্ন ফসফেট আছে, তারপর হচ্ছে তোমার এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো আছে। আমাদের ইউরিনের কালারটা সাধারণত হচ্ছে খরবনে, এটার জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোমটা, অর্থাৎ বিলোবিনের ভাঙনের ফলে যে ইউরিক্রোম পাওয়া যায়, সেই রঞ্জক পদার্থের কারণে কিন্তু কি হচ্ছে, এটা খরবর্ণ হয়ে যায়। আর এখানে ইউরিনোট হিসেবে একটা উপাদান থাকে, ইউরিনোট। এই ইউরিনোটের জন্য মানে ইউরিনের যে গন্ধটা সেটা সৃষ্টি হয়ে থাকে। অ্যাবনর্মাল অবস্থায় অর্থাৎ অস্বাভাবিক যে উপাদানগুলো আছে তার মধ্যে রয়েছে ডব্লিউবিসি, কিটোন বডিজ, তারপর আছে গ্লুকোজ, এরপর কাস্ট এন্ড ক্যালকুলি। কাজটা কি, কাজটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, টিউবুলের আর কি, আমাদের যে বৃক্কীয় নালিকার শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে টিউবুলের কণিকা, টিউবুলের সেলগুলো, চর্বি, এ ধরনের বিভিন্ন বস্তু নিয়ে যে শক্ত একটা গঠন তৈরি হয়, একটা শক্ত গঠন তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে কাস্ট। তাহলে ক্যালকুলিটা কি, ক্যালকুলিকে আমরা আরেকটা নামে তোমরা চিনো, সেটা হচ্ছে বৃক্কীয় পাথর। এই বৃক্কীয় পাথরটা কি আসলে অনেকগুলো লবণ, অনেক সময় মানে লবণগুলো অদ্রবণীয় একটা গঠন তৈরি করে, লবণ মিলে একটা অদ্রবণীয় গঠন তৈরি করে, সেটাকে বলা হচ্ছে, অদ্রবণীয় যে গঠনটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ক্যালকুলি। বাইল, পিত্তের অনেক সময় পিত্ত বের হয়ে আসে, বাইলটা বের হয়ে আসে, তারপরে হিমোগ্লোবিন, আরবিসি। আরেকটা উপাদান আছে হিউম্যান কোরিয়নিক গোনাটোট্রপিন, হিউম্যান কোরিয়নিক গোনাটোট্রপিন। এইটা সাধারণত মাদের অর্থাৎ গর্ভবতী মায়েদের ইউরিনে পাওয়া যায়, এটার মাধ্যমে গর্ভাবস্থায় শনাক্তকরণ করা হয়। এখন আসো অসমোরেগুলেশনে বৃক্ক কিভাবে ভূমিকা রাখছে আমরা দেখব। এর আগে অসমোরেগুলেশনটাকে একটু দেখে নিই। দেহের বিভিন্ন প্রক্রিয়ায় পানি এবং লবণের হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন আমরা যখন ঘামি বা ঘামে হলে তখন কিন্তু পানি বেড়ে যাচ্ছে, সাথে লবণ বেড়ে যাচ্ছে, শ্বসনের সময় পানি বেড়ে যাচ্ছে। তাহলে দেহের যে তরলের কিন্তু দেখো, আমাদের দেহের তরলের কিন্তু যে একটা অবিস্রবণিক চাপ, সেটার কোনো তারতম্য ঘটে না। কারণটা কি, কারণটা হচ্ছে অসমোরেগুলেশন। তাহলে অসমোরেগুলেশনটা কি, জীবন্ত কোষ বা দেহের অন্ত এবং বহিঃপরিবেশের মধ্যে অবিস্রবণিক চাপের সমতা রক্ষাটাই হচ্ছে অসমোরেগুলেশন। বৃক্কের অভ্যন্তরীণ পরিবেশের এই মাধ্যমে বৃক্ক আমাদের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতি বজায় রাখছে। দেহের পানি, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, লবণ, ক্লোরাইড, এইসব উপাদান যে প্রক্রিয়ায়, এই উপাদানের আন্তঃসম্যতাটা রক্ষা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে অসমোরেগুলেশন। তো আমি এখানে পানিটা অর্থাৎ আমাদের দেহের পানির পরিমাণটা কমে গেলে কিভাবে অসমোরেগুলেশনের মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে একটু তোমাদেরকে দেখাই। যখন আমরা মানে হঠাৎ করে যদি রক্তের অর্থাৎ পানি যখন কমে যায়, পানি কমে গেলে মানে আমাদের রক্তের মধ্যে পানি, ওয়াটার কন্টেন্ট, ব্লাড যেহেতু কমে যাচ্ছে, অর্থাৎ পানি যখন কমে যাচ্ছে, দেহের পানি পরিমাণ কমে গেলে হতে পারে এটা আমাদের সোয়েটিং এর কারণে হচ্ছে অথবা সল্টের কারণে হচ্ছে, তখন এই যে হাইপোথ্যালামাস
হাইপোথ্যালামাসের মধ্যে যে রিসেপ্টর গুলো আছে সেগুলোর মাধ্যমে এই তথ্যটা আসবে, সেটা উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হলে হাইপোথ্যালামাস কি করবে, হাইপোথ্যালামাস অ্যান্টিডাইরেটিক হরমোন নিঃসরণের জন্য অ্যান্টিডাইরেটিক হরমোন বৃদ্ধি করবে। অ্যান্টিডাইরেটিক হরমোনটা বৃদ্ধি পাওয়ার পরে কি ঘটে, এখানে অ্যান্টিডাইরেটিক হরমোন কিন্তু আমাদের বৃক্কনালিকার পানি পরিশোষণ অর্থাৎ ভেদ্যতাটা, প্রাচীরের ভেদ্যতা বাড়িয়ে দেয়, ফলে পানি পরিশোষণও বৃদ্ধি করে। এর ফলে কি হচ্ছে, যখন এই টিউবিউল গুলো দিয়ে যখন যাচ্ছে মানে ফিল্ট্রেশনের ফলে বা যে প্রাথমিক মূত্রটা তৈরি হয়েছে সেটা যখন যাচ্ছে, সেখান থেকে যদি পানিটা পূর্ণ শোষিত হয়ে যায়, এটার ঘনত্বটা কমে যায় এবং কম পরিমাণ ইউরিন তৈরি হবে। আমি একটু এখানে পরিমাণটা দিয়েছি, অর্থাৎ মিনিটে তখন ইউরিনের পরিমাণটা হবে 0.5 ml। তো দেহের পানির পরিমাণটা স্বাভাবিক থাকবে। এই যে আমি একটা কথা তোমাদেরকে আগে বলিনি, সেটা হচ্ছে আমাদের দেহে যে পরিমাণ পানি উৎপন্ন হয় প্রায় 170 লিটার আমি বলেছি, কিন্তু তার মধ্যে মাত্র 1.5 লিটার কিন্তু কি বের হয়ে যায়, 168.5 লিটার পুনঃশোষিত হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেহের পানির সম্মতটা রক্ষা হচ্ছে। তো এখন আসো, দেহের পানির পরিমাণটা যদি বৃদ্ধি পায় তখন কি হবে, হয়তো তুমি প্রচুর পরিমাণে পানি খেয়েছো, তখনও কিন্তু ব্রেন কি করবে, ব্রেনের যে হাইপোথ্যালামাস এটা উদ্দীপ্ত হবে, কম পরিমাণে অ্যান্টিডাইরেটিক হরমোন নিঃসরণ করবে। অ্যান্টিডাইরেটিক হরমোন যখন নিঃসরণটা কমে যাবে, তখন ভেদ্যতাটা বেড়ে যাবে, মানে ভেদ্যটা কমে যাবে বৃক্কীয় নালিকার, তখন পুনঃশোষণটা হ্রাস পাবে, পানির পুনঃশোষণ। এর ফলে কি হবে, কম ঘনত্বের, অর্থাৎ এটা হাইপোটনিক হবে এবং প্রচুর ইউরিন তৈরি হবে। এখানে আমি যে হিসাবটা দিয়েছি, মিনিটে 16 মিলিলিটার ইউরিন তৈরি হবে। এইভাবে কি হবে, দেহের পানির যে স্বাভাবিক মাত্রাটা সেটা প্রতিষ্ঠিত হবে। ঠিক তেমনি রক্তে যখন সোডিয়ামের মাত্রাটা, সোডিয়ামের আমি আবার বলছি, সোডিয়ামের সাথে কিন্তু ক্লোরাইডের একটা কি আছে, সম্পর্ক আছে। সোডিয়াম যেখানে ক্লোরাইডও সেখানে। তো এখন আমাদের রক্তে যদি সোডিয়ামটা কমে যায়, এই যে সোডিয়ামটা যখন কমে যায়, তখন সোডিয়ামটা যায়, কমে যাওয়ার কারণটা কি, সোডিয়ামের আমাদের রক্তে যখন আয়তনটা কমে যাচ্ছে এবং রক্তচাপও কমে যাবে। মানে সোডিয়াম যদি আমরা হয়তো মানে ইউরিনের মাধ্যমে চলে যাচ্ছে বা ঘামের মাধ্যমে সোডিয়াম এবং ক্লোরাইডের আয়নটা যদি কমে যায়, তখন দেখা যাচ্ছে পানি কমে যাচ্ছে। পানি কমে যাচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে কেন পানি কমে যাচ্ছে, কেউ কি বলতে পারবে কেন পানি কমে যাচ্ছে, সোডিয়াম কমে গেলে পানি কমে যাওয়ার? আমি যখন তোমাদেরকে রিঅ্যাবজর্পশনটা পড়িয়েছি, পানি রিঅ্যাবজর্পশনটা পড়িয়েছি, তখন বলেছি যে আসলে সোডিয়ামটা প্রক্সিমাল নালিকাতে সক্রিয়ভাবে প্রবেশ যখন করে, তখন আইসোটোনিক অবস্থাটা বজায় রাখার জন্য ওখানে কিছু পানি কিন্তু প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। অর্থাৎ সোডিয়ামের সাথে পানি প্রবেশেরও কিন্তু একটা পানি বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে, রিঅবজার্ভ হচ্ছে, অর্থাৎ নালিকাতে, নালিকাতে যখন সোডিয়াম প্রবেশ করছে লুমেনে, ঠিক তখন অনেকগুলো পানি বের হয়ে আমাদের পাশে যে পেরিটিউবুলার নালিকাগুলো আছে সেগুলোতে পানিগুলো পুনঃশোষিত হচ্ছে। তো রক্তে যখন সোডিয়াম কমে যাবে, তখন কিন্তু সোডিয়ামের কমে গেলে পানিও কিন্তু কি হবে, পুনঃশোষণটা কমে যাবে। আমি আবারও বলছি, রক্তের পানি কমে যাবে, অর্থাৎ রক্তের আয়তন কমে যাবে, রক্তচাপ কমে যাবে। দেখো, একটা সোডিয়াম কমে গেল, এর ফলে পানিটা কমে গেল। পানি কেমনে কমে গেল, আমি আবারও বলছি, যেহেতু সোডিয়াম যখন প্রক্সিমাল নালিকাতে প্রবেশ করে, তখন অনেক বেশি, বা হ্যানলি লুপের কথা বলি, হ্যানলি লুপে যখন প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে, তোমরা আগে বলে আলোচনা করেছি, অনেকগুলো পানি কিন্তু আবার পুনঃশোষিত হচ্ছে। কিন্তু যখন রক্তে সোডিয়াম কমে যাবে, পানির পরিমাণটাও কিন্তু পুনঃশোষণের হার কমে যাবে, পানি কমে যাবে, রক্তের আয়তন কমে যাবে, রক্তচাপ কমে যাবে। এই রক্তচাপ যখন কমে যাবে, তখন এই যে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, তোমাদের নিশ্চয় মনে আছে, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সটা উদ্দীপ্ত হবে। তোমরা দেখেছো যে যেখানে মানে এফারের নালী এবং ইফারের নালী বের হয়ে এসেছে, এই যে এখানে ইফারের নালী বের হয়ে আসছে, সেখানে কিন্তু কতগুলো সেল একেবারে ডিস্টাল নালিকা থেকে কতগুলো সেল এখানে গিয়ে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকে, যেগুলোকে আমরা বলেছিলাম মেকোলা ডেন্সা, মেকোলা ডেন্সা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আমি আবারও তোমাদেরকে বলছি, মেকুলার ডেন্সা।
এই মেকোলোড্যান্সার কি করছে, যখন মনে আছে যে মেকোলোড্যান্সার যখন উদ্দীপ্ত হবে সেটা কিন্তু রেনিন নিঃসরণ করছে, সে কিন্তু লবণের পরিমাণ মাত্রাটা ডিটেক্ট করতে পারে, সে রেনিন নিঃসরণ করছে। রেনিন কি করছে, রেনিন আর রেনিন কি করছে, রেনিন অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে অ্যানজিওটেনসিনে পরিণত করছে। অ্যানজিওটেনসিন আবার কি করছে, অ্যালডোস্টেরন হরমোনটা ক্ষরণ করছে, ক্ষরণ প্রভাবিত করছে। অ্যালডোস্টেরন ক্ষরণ যখন বৃদ্ধি পাবে সোডিয়াম আয়নের পুনঃশোষণ হবে, এর ফলে পানির আয়তনটা বেড়ে যাবে, রক্তের আয়তনটা বেড়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে, রক্তচাপও বৃদ্ধি পাবে। কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে তারা যদি লবণ খায়, অনেকের আছে পাতে লবণ খাওয়ার একটা অভ্যাস, তারা যদি লবণ খায় তখন দেখা যাবে তাদের দেহে রক্তের পরিমাণটা বা রক্তের আয়তনটা বেড়ে যাবে, অর্থাৎ পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, রক্তের পরিমাণটাও বেড়ে যাচ্ছে এবং রক্তচাপও বেড়ে যাবে। তাই যাদের উচ্চ রক্তচাপে ভোগে তাদেরকে বলা হয় যে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকার জন্য। এরপর আসো পিএইচ। পিএইচ আমরা যে পিএইচ তোমরা সবাই জানো পিএইচটা হচ্ছে আসলে কি, পিএইচ হচ্ছে পিএইচটা হচ্ছে আমরা জানি পিএইচ এর মাধ্যমে অর্থাৎ কোন একটা দ্রবণ বা কিছু এটা অ্যাসিডীয় না ক্ষারীয় সেটা আমরা নির্ণয় করতে পারি। পিএইচ এর যে পিএইচ স্কেলটার মধ্যে পিএইচ এর যে পিএইচ যে স্কেলটা আছে আমরা সেই স্কেলটা আমরা জানি যে এখানে একদম 0 থেকে 14 পর্যন্ত থাকে, তার মধ্যে 7টাকে আমরা নিউট্রাল হিসেবে ধরি, এর উপরে গেলে ক্ষার এবং এর নিচে গেলে এটা হচ্ছে অ্যাসিডীয়। তো আমাদের রক্তের যে প্লাজমাটা আছে সেই প্লাজমাটা কিন্তু স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4, এই যে পিএইচটা হচ্ছে 7.4, কিন্তু আমাদের দেহে ক্ষারের চেয়ে অ্যাসিড বেশি উৎপন্ন হয়। তো বিভিন্ন কারণে এটা অ্যাসিড বেশি উৎপন্ন হয়, আমরা দেখাবো। এর ফলে কি হচ্ছে, আমাদের যে এনজাইমের কার্যকারিতা বা দেহ তরলে বিভিন্ন যে কর্মকাণ্ড বা স্বাভাবিক যে পরিবেশ সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে এই অ্যাসিড যদি বৃদ্ধি পায় আর কি। তো আমাদের কি করতে হবে, আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের প্লাজমা হচ্ছে ক্ষারীয়, সেই প্লাজমাকে ঠিক জায়গায় স্থির রাখার জন্য আমাদেরকে অ্যাসিডিটি কমানোর ব্যবস্থা করতে হবে। তো অ্যাসিডিটি কমানোর ব্যবস্থাটা বা অ্যাসিড এবং ক্ষারের যে সাম্যতাটা, সেই সাম্যতাটা হচ্ছে পিএইচ, অর্থাৎ পিএইচ নিয়ন্ত্রণ বা অ্যাসিড ক্ষারের সাম্যতা রক্ষা কিভাবে হচ্ছে দেখি। এর আগে দেখি অ্যাসিডিটি কেন আমাদের শরীরে বৃদ্ধি পাচ্ছে। এর একটা কারণ হচ্ছে আমাদের যে শ্বসন সেটাকে তো আমরা বাদ দিতে পারি না, ফলে প্রতিনিয়ত আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এর ফলে হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট তৈরি হচ্ছে। হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পেলে তোমরা যারা অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। এছাড়া যারা ব্যায়াম করে রেগুলার বা হাঁটাচলা করছি তাদের মধ্যে কিন্তু কি ল্যাকটিক অ্যাসিড প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে। বা এছাড়া আমাদের খাদ্যাভ্যাস যেমন মাংস, ডিম, পনির এই জাতীয় খাদ্য খেলেও কিন্তু কি হবে, আমাদের দেহে অ্যাসিড উৎপন্ন হবে। এখন অ্যাসিডটা কিভাবে বা অ্যাসিড এবং ক্ষারের যে সাম্যতাটা সেটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এই নিয়ন্ত্রণের জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, যে কাজটি বৃক্ষ করে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন নিঃসরণ করা। নিঃসরণ থেকে করবে অর্থাৎ নিষ্কাশন করে ফেলা, অর্থাৎ হাইড্রোজেন আয়নটা অতিরিক্ত হাইড্রোজেন আয়নটা ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করা। এটা 3 ভাবে করে, একটা হচ্ছে বাইকার্বনেটের মাধ্যমে করে, বাইকার্বনেট বাইকার্বনেটের মাধ্যমে করে, এরপরে হচ্ছে ফসফেটের মাধ্যমে করে, এরপর অ্যামোনিয়াম মাধ্যমে করে। তো এখন দেখি এই যে আমাদের সেলের বাইরে কিন্তু কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আছে, বা আমি এভাবে বলি যখন আমাদের দেহের ভেতরে কোষের মধ্যে টিউবুলার এই যে টিউবুলার সেলগুলোতে যখন বিপাকীয় ক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড ভেঙে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি করছে, হাইড্রোজেন আয়ন লুমেনে চলে যাচ্ছে, টিউবুলার লুমেনে চলে যাচ্ছে, আর বাইকার্বনেট চলে যাচ্ছে কোথায়, এই যে বহিঃকোষীয় তরলে। এটাও কিন্তু একটা সংরক্ষণ ব্যবস্থা। কিরকম সময় তোমরা জানো যে বাইকার্বনেট একটা বাফার হিসেবে কাজ করে। বাফার কি করে, বাফার হচ্ছে আমাদের রক্ত বলো বা তরলের যে দেহ তরলের যে
অ্যাসিড এবং ক্ষারের সাম্যতাটা নিয়ন্ত্রণ করে থাকে। এখন দেখো এই যে হাইড্রোজেন আয়ন যতটা চলে যাবে লুমেনে, ঠিক ততটা সোডিয়াম আয়ন কিন্তু সেলের ভেতর প্রবেশ করছে। এর ফলেও কিন্তু কি সোডিয়াম এবং হাইড্রোজেন আয়নের একটা সাম্যতা বজায় থাকছে। এই সোডিয়াম আয়ন পরবর্তীতে বাইকার্বনেটের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করছে। ফলে এখানে ক্ষারীয় একটা পরিবেশ আবার তৈরি রক্ষা পাচ্ছে। আবার এদিকে যেহেতু হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নটা এখানে যে অতিরিক্ত সোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট থাকে সেটার সাথে মিলে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট তৈরি হচ্ছে। এটা একটা দুর্বল অ্যাসিড। এইভাবে কি হচ্ছে, এই দুর্বল অ্যাসিডটা মাধ্যমে বৃক্ষ থেকে হাইড্রোজেন আয়ন নিষ্কাশিত হয়ে যাচ্ছে ইউরিনের মাধ্যমে, আমাদের দেহে এসিড এবং ক্ষারের সাম্যতাটা রক্ষা পাচ্ছে। আবার যদি পিএইচটা বেড়ে যায়, এটা তো কমই যখন যাচ্ছে, তো অ্যাসিডীয় অবস্থার কথা বললাম, পিএইচ যখন বেড়ে যাবে তখন দেখা যাবে সোডিয়াম আয়নটা বৃক্কনালিকায় প্রবেশ করে আর হাইড্রোজেন আয়নটা তখন রক্তে প্রবেশ করবে। অর্থাৎ এই কাজগুলো যেরকম করছে ঠিক উল্টাটা হয়ে যাবে। তো আসো আমরা পরবর্তীতে অ্যামোনিয়া ব্যবহার করে কিভাবে রেচনটা মানে হাইড্রোজেন আয়ন দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে এটা একটু দেখি। এর আগে তোমাদেরকে আরেকটা স্লাইড দেখাই। এই যে দেখো, আমি গ্লুটামিনের কথা নতুন বস্তু সংযোজনের ক্ষেত্রে বলেছিলাম। আসলে বিভিন্ন বস্তু থেকে কিন্তু কি হচ্ছে, এই যে একটা গ্লুটামিনের কথা একবার বললাম, ডিএমিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। অ্যামোনিয়া আবার কি হচ্ছে, লুমেনের মধ্যে যে এটা হাইড্রোজেন আয়ন, এখানে তো হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোজেন আয়নের সাথে সংযুক্ত হয়ে অ্যামোনিয়াম তৈরি হবে। অ্যামোনিয়াম আবার এখানে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট আছে, সেই ফিল্ট্রেটের থেকে ক্লোরাইড আয়নের সাথে লবণ তৈরি করবে। এখানে তরলের মধ্যে যে অর্থাৎ ফিল্ট্রেটেড গুলোর মধ্যে ক্লোরাইডটা নিয়ে সে লবণ তৈরি করবে এবং এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। এইভাবে কি হচ্ছে, এইভাবে মূলত অ্যামোনিয়াকে ব্যবহার করে হাইড্রোজেন আয়নটা, দেখো অ্যামোনিয়াকে ব্যবহার করে হাইড্রোজেন আয়নটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে এবং ক্ষারীয় এবং অ্যাসিডীয় সাম্যতাটা প্রতিষ্ঠিত হচ্ছে। এরপর আসো ফসফেট বাফার দ্বারা হাইড্রোজেন আয়নটা কিভাবে পরিবাহিত হচ্ছে। আমাদের দেহে কিন্তু যে অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে যে ফসফেট তৈরি হয় তার মধ্যে আমি আগেও বলেছি প্রায় 85% পুনঃশোষিত হয়ে যায়, কিন্তু এর বাকি যেগুলো আছে সেগুলো লুমেনেই থাকে। সেখান থেকে অর্থাৎ যখন আমাদের এখানে হাইড্রোজেন আয়নটা কার্বনিক অ্যাসিডের মাধ্যমে আগে যেরকম তৈরি হয়েছে, হাইড্রোজেন আয়নটা যখন লুমেনে যাচ্ছে, সেই লুমেনের হাইড্রোজেন ফসফেটের সাথে মিলিত হয়ে এটা কি হচ্ছে, একটা দুর্বল অ্যাসিড তৈরি করছে, যেটাকে আমরা সোডিয়াম হাইড্রোজেন ফসফেট আগেও বলেছি। এইভাবে কি হচ্ছে, ফসফেট বাফারটাকে ব্যবহার করে ইউরিনের মাধ্যমে হাইড্রোজেন আয়ন দেহের বাইরে চলে যাচ্ছে। এবং এখানে দেখো হাইড্রোজেন আয়ন থাকার কারণে দেখো রক্তটা হচ্ছে ক্ষারীয়, আমাদের ইউরিনটা কিন্তু আবার কি অ্যাসিডীয়। এই যে ক্ষারীয় পরিবেশটা রক্ষা করার জন্য সবসময় কিন্তু দেখা যাচ্ছে এখানে বাইকার্বনেটটা আবার রক্তে ফিরে যাচ্ছে, সোডিয়াম আয়ন রক্তে ফিরে যাচ্ছে, একটা সবসময় একটা সাম্যতাটা রক্ষা পাচ্ছে। একদম আমরা বলতে পারো ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করব আজকের এই লেকচার থেকে তোমরা এই যে এখানে যে বিষয়গুলো যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই পারবে। আমি একটা প্রশ্ন এখানে স্পেসিফিক্যালি বলি নাই, সেটা হচ্ছে হরমোন কিভাবে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। আমি কিন্তু এখানে অনেকগুলো বলতে পারো অনেকগুলো হরমোনের কথা বলেছি, তোমরা এখান থেকে বের করে নিবে কিভাবে হরমোনগুলো আলাদাভাবে মূত্রের বা ইউরিনের কনসেন্ট্রেশনটা নিয়ন্ত্রণ করছে।